আমি তামজিদ, বর্তমানে সাভারে থাকি। বাবা মায়ের 3 সন্তানের মধ্যে আমি মেঝো। আমার কোনো বোন নেই। মধ্যবিত্ত পরিবারের হওয়াতে ক্লাস 10 থেকে চেষ্টা করতে থাকি নিজের হাত খরচের টাকা নিজেই ম্যানেজ করব। তাই এলাকার এক বড় ভাইয়ের ব্যবসায় সময় দিতাম। মাস শেষে উনি আমাকে যা দিতেন তা দিয়ে দিব্যি আমার হাত খরচ চলে যেত। ঘটনার শুরু আজ থেকে 8 বছর আগে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আমি তখন একটি হাসপাতালের নিউরো আইসিইউতে পেশেন্ট কেয়ার হিসেবে পার্ট টাইম জব করতাম। সপ্তাহে 2 দিন নাইট ডিউটি থাকতো। তো একদিন নাইট ডিউটিতে রাত 1:15 নাগাদ একজন রোগী আসেন। খুবই গুরুতর অবস্থা। মানিকগঞ্জ রোডে বাস অ্যাক্সিডেন্ট হয়, সেখান থেকেই তাকে পরিবারের লোকজন নিয়ে আসেন। রোগী 30 বছর বয়সের একজন মহিলা ছিলেন। অ্যাক্সিডেন্টে তার পায়ের গোড়ালি ছিঁড়ে গিয়েছিল আর মাথার হাড় ভেঙে গিয়েছিল। সাথে সাথে তাকে ভেন্টিলেশনে দেয়া হয়। তারপর সিটি স্ক্যান করিয়ে অপারেশনের জন্য তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। অপারেশন শেষ হয় ভোর 4:30। সকালে রোগীকে দেখতে আসেন ডাক্তার। অবস্থা আরো খারাপের দিকে, কারণ রোগীর ব্রেইনে অনেক বেশি রক্তক্ষরণ হয়েছিল। ডাক্তারকে রোগীর পরিবারের একজন আলাদাভাবে তার চেম্বারে ডেকে নিয়ে গেল। আমি তখন বুঝলাম রোগীর বাঁচার সম্ভাবনা অনেক কম। আমি হুট করে খেয়াল করলাম রোগী হাত দিয়ে বারবার কাউকে ডাকছে। আমি সাথে সাথে তার কাছে যাই। চোখ ফুলে আছে তার। আমি তার হাত ধরতেই সে অনেক শক্ত করে আমার হাত ধরেছিল। রোগীর চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ছিল। বুঝতে পারছিলাম তার অনেক কষ্ট হচ্ছে। পরক্ষণে সে কাঁপতে থাকে। আমার হাত আরো জোরে চেপে ধরেছিল। আমি ব্যথা পাচ্ছিলাম, কিন্তু ছাড়িয়ে নিচ্ছিলাম না। ডাক্তার এসে রোগীর ভেন্টিলেশন মেশিনের দিকে তাকিয়ে যেন বুঝতে পারলেন আর কিছু করার নেই। ঠিক 20 সেকেন্ডের মধ্যেই রোগীর কাঁপতে থাকা শরীর থেমে যায়। না ফেরার দেশে চলে গেছেন উনি। আমার হাতটা শক্ত করে ঠিক ধরেই আছেন। আমি এবার ছাড়ানোর চেষ্টা করলাম। অনেক শক্তভাবে চেপে ধরেছিলেন। কোনোভাবে হাত ছাড়িয়ে নিলাম। বাইরে রোগীর পরিবারের কান্নার আওয়াজে হাসপাতালটা যেন ফেটে যাচ্ছে। আমার অনেক কষ্ট হচ্ছিল সেদিন, কারণ এমন এক্সপেরিয়েন্স আমার আগে কখনো হয়নি। সেদিন সকালে আমার শিফট শেষ হয়ে যাওয়ার পর আমি বাসায় আসি। বাসায় এসে গোসল করি, নাস্তা করি, তারপর ঘুমিয়ে পড়ি। দুপুর 3টায় ঘুম ভাঙে। সেদিন সন্ধ্যায় আমার হঠাৎ করে অনেক জ্বর আসে। তাই হাসপাতালে ফোন করে বলে দেই আজ রাতে আমি ডিউটিতে আসতে পারবো না। আমি আর আমার ছোট ভাই একসাথে থাকতাম। আব্বু আম্মু আলাদা রুমে আর বড় ভাই আলাদা রুমে। সেদিন ছোট ভাই বাসায় ছিল না, মিরপুরে নানুর বাসায় গিয়েছিল। আমি একাই ছিলাম রুমে। দিনে অনেক ঘুমিয়েছিলাম বলে রাতে ঘুম আসছিল না। বারবার সেই রোগীর চেহারাটা চোখের সামনে ভেসে উঠছিল। আমি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। ঘুম না আসার কারণে এপাশ ওপাশ করতে থাকি। হঠাৎ মনে হলো কেউ আমার রুমে এসেছে। আমি অসুস্থ হলে আম্মু রাতে কিছুক্ষণ পর পর আমাকে দেখতে আসেন। আমি ভেবেছিলাম হয়তো আম্মু। এপাশ ফিরতেই এমন কিছু দেখলাম যা দেখে আমার শরীরের সব রক্ত হিম হয়ে গেল। আমার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। অনেক জোরে চিৎকার করেও আমার নিজের গলার শব্দ আমি নিজেই শুনতে পাচ্ছিলাম না। আমি দেখছিলাম একজন কালো শাড়ি পরা কেউ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো অগোছালো। পেছন ফেরা অবস্থাতেই সেই জিনিসটা আমার ঘরের ভেতরে আস্তে আস্তে হেঁটে আসছিল। আর আমার ঘরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। জিনিসটা যতই আমার কাছে আসছিল আমার দম বন্ধ হয়ে আসছিল। তারপর আমার আর কিছু মনে নেই। সকাল হয়ে গেছে। আম্মু আব্বু ভাইয়া সবাই আমার পাশে বসে আছে। আম্মুকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, সবাই এইভাবে আমার পাশে বসে আছে কেন? আম্মু আমাকে বকছে, বলছে তোর জ্বর, শরীর খারাপ, ওয়াশরুমে যাবি, আমাকে ডাকলেই পারতি। আমি নাকি বাথরুমের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়েছিলাম। কিন্তু আমার যতটুকু মনে আছে আমি তো ঘরেই ছিলাম। সে অবয়বটার কথা মনে পড়ল এবং আমি কাউকে কিছু বললাম না। সেদিন আমার ডে অফ ছিল। দুপুরে আমার জ্বর চলে যাচ্ছিল। ঘামছিলাম কিছুক্ষণ পর পর। আমার খুব গোসল করতে ইচ্ছা করছিল। আম্মু বলল জ্বর মাত্র কমতে শুরু করেছে, এখনই গোসল না করতে। আম্মুর কথায় তখন আর গোসল করিনি। সন্ধ্যার কিছুক্ষণ পরে গোসলে যাই। ট্যাপ ছাড়তেই শরীরে কেমন যেন একটা ঝিমঝিম অনুভূতি হয়। চোখেও কম দেখছিলাম। মনে হচ্ছিল আমি পড়ে যাচ্ছি। আশেপাশের সবকিছু ঘুরছে। কি হচ্ছে বোঝার আগে আমার মনে হলো আমি নিচে ফ্লোরে পড়ে গেলাম। আম্মু শব্দ পেয়ে দৌড়ে আসে। ওয়াশরুমের দরজা যেহেতু আটকানো ছিল, কোনোভাবে ফ্লোর থেকে উঠে
দরজা খুলে দেওয়ার পর আমি আর কিছু বলতে পারিনি, মানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। অনেক চেষ্টা করে আম্মু আর ভাইয়া সেদিন আমার জ্ঞান ফেরান। আমার পেটে 3টা আঁচড়ের দাগ, এবং সেটা আম্মু দেখতে পায়। আম্মু, আব্বু, ভাইয়া এই দাগ দেখে অনেক ভয় পেয়ে যায়। আমিও ভয় পেয়েছিলাম। নিজের শরীরে এমন দাগ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে তার হাতের নখ দিয়ে আমাকে আঁচড় দিয়েছে। প্রমাণ হিসেবে ইমেইলে আমি 2টা ছবি দিয়েছি, আজকেই তুলেছি। 5 বছরে অনেক মিশে গেছে, তবুও দাগ 3টা দেখলে বুঝতে পারবেন কতটা গভীর ছিল সেই আঁচড়ের দাগ। আমি তাদের সবকিছু খুলে বলি, হাসপাতালের ঘটনা থেকে শুরু করে সেই অবয়বের কথা। আব্বু আমাকে সেদিন রাতেই এলাকার একজন হুজুরের কাছে নিয়ে যান। ওনাকে সবকিছু খুলে বলি। উনি মাদ্রাসার প্রিন্সিপাল হওয়াতে আমাকে সোজা মাদ্রাসায় নিয়ে যান। সাথে আমার আব্বু ছিলেন। তারপর তিনি আমাকে 1 গ্লাস পানিতে দোয়া পড়ে সেই পানিটা খেতে বলেন। তারপর কাকে যেন ফোন দিয়ে রুমে আসতে বললেন। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক রুমে আসে। হুজুর বললেন, চিন্তা করো না, উনি তোমাকে সুস্থ করে দেবেন। সেই লোকটা হুজুরের মাদ্রাসার সিনিয়র ছাত্র ছিল। তার শরীরে নাকি জিন হাজির হয়। সেই লোকটা আমার নাম জিজ্ঞেস করে তারপর রুমের লাইট অফ করতে বললেন। হুজুর রুমের লাইট অফ করে দিলেন। আমার খুব ভয় হচ্ছিল। হঠাৎ সেই লোকটা কথা বলতে শুরু করে, কিন্তু তার ভয়েসটা আগের মতো ছিল না। জিন বলতে শুরু করে, আমি হাসপাতালের পেছনের জঙ্গলে থাকি। অনেকেই থাকি সেখানে। সেদিন রাতে ও জানলা দিয়ে গরম পানি ফেলেছিল, যা আমার এবং আমার পরিবারের সদস্যর গায়ে লাগে। তাই আমি ওকে ধরেছি। আমি সেদিন সন্ধ্যায় এক রোগীর জন্য স্যুপ বানিয়েছিলাম। অবশিষ্ট পানিগুলো জানলা দিয়ে জঙ্গলে ফেলে দিয়েছিলাম। সেদিন রাতে যে অবয়ব দেখেছিলাম সেটা ছিল একটা দুষ্টু জিন। এরা নাকি মানুষকে ভয় দেখায়, ক্ষতি করতে চায়। এই জিনটি তেমন কোনো শক্তিশালী জিন ছিল না। হুজুর জিনকে বলে, এই ছেলেটা না জেনে তোমার উপরে পানি ফেলেছে, ওকে ছেড়ে দাও, নইলে আমি তোমাকে বন্দি রাখবো। জিনটি চলে যায়। এরপর হুজুর আমাকে একটা বোতলে পানি ভরে সেটা পড়ে দেন। আমাকে কিছু আমলও শিখিয়ে দেন। আমলগুলো ঠিকভাবে পালন করলে জিন আমার কাছে নাকি আর আসতে পারবেন। হুজুরের শিখিয়ে দেয়া আমলগুলো আমি ঠিকঠাক মতো পালন করার পর আমার কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা।